পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল এবং একটা উত্তর শুনতে পেলাম। দেখনি কেন আমার সেই কঙ্কালটা? গল্প মানেই আড্ডা, আর আড্ডা মানেই গল্প। কখনো মজা, কখনো রহস্য, কখনো ভয়, সব কিছুর আসর এক জায়গায়। আজ গল্পের আড্ডা অরিজিনালসের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান অনস্বীকার্য। তিনি সব মিলিয়ে ১৩টি উপন্যাস, ৩৮টি নাটক, ৯৫টি ছোট গল্প ও প্রায় ২,২৩২টি গান রচনা করেন। তাঁর লেখা দেনা পাওনা, পোস্টমাস্টার এবং গুপ্তধন গল্পগুলি আপনি শুনতে পারবেন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনিই ছিলেন প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী। আজকের গল্প কঙ্কাল আমরা নিয়েছি রবি ঠাকুরের বিখ্যাত গল্প সংকলন গল্পগুচ্ছ থেকে। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষা চলিত ভাষায় রূপান্তরিত করা হয়েছে। গল্পের আড্ডায় নিয়মিত বাংলা গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি অ্যান্ড অলসো ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। শুরু হচ্ছে কঙ্কাল। আমরা ৩ ছেলেবেলার বন্ধু যে ঘরে ঘুমোতাম তার পাশের ঘরের দেওয়ালে একটি আস্ত নরকঙ্কাল ঝোলানো থাকত। রাতে বাতাসে তার হাড়গুলো খটখট শব্দ করে নড়ত। দিনের বেলায় আমাদের সেই হাড় নাড়তে হতো। আমরা তখন পণ্ডিত মশাইয়ের কাছে মেঘনাদ বধ এবং ক্যাম্বেল স্কুলের এক ছাত্রের কাছে অস্থিবিদ্যা পড়তাম। আমাদের অভিভাবকের ইচ্ছে ছিল আমাদের হঠাৎ সর্ববিদ্যায় পারদর্শী করে তুলবেন। তাঁদের অভিপ্রায় কতদূর সফল হয়েছে যারা আমাদের জানেন তাঁদের কাছে প্রকাশ করা বাহুল্য, এবং যারা জানেন না তাঁদের কাছে গোপন রাখাই ভালো। তারপর বহুকাল কেটে গেছে। এরই মধ্যে সেই ঘর থেকে কঙ্কাল এবং আমাদের মাথা থেকে অস্থিবিদ্যা কোথায় স্থানান্তরিত হয়েছে তা খোঁজ করে জানা যায় না। কিছুদিন হলো একদিন রাতে কোনো কারণে অন্য কোথাও জায়গা না হওয়াতে আমাকে সেই ঘরে রাত কাটাতে হলো। অনভ্যাসবশত ঘুম আসছে না। এপাশ ওপাশ করতে করতে গির্জার ঘড়িতে বড় বড় ঘণ্টাগুলো প্রায় সব কটা বেজে উঠল। এমন সময় ঘরের কোণে যে তেলের সেচ জ্বলছিল সেটা প্রায় মিনিট ৫ ধরে খাবি খেতে খেতে একেবারেই নিভে গেল। এর আগে আমাদের বাড়িতে ২-১টা দুর্ঘটনা ঘটে গেছে, তাই এই আলো নিভতেই খুব সহজেই মৃত্যুর কথা মনে জাগল। মনে হলো এই যে রাত ২ প্রহরে একটি দীপশিখা চির অন্ধকারে মিলিয়ে গেল, প্রকৃতির কাছে এটাও যেমন মানুষের ছোট ছোট প্রাণশিখা কখনো দিনে কখনো রাতে হঠাৎ নিভে গিয়ে বিস্মৃত হয়ে যাওয়াও তেমনই। ক্রমে সেই কঙ্কালের কথা মনে পড়ে গেল। তার জীবিতকালের বিষয় কল্পনা করতে করতে হঠাৎ মনে হলো একটি চেতন পদার্থ অন্ধকারে ঘরের দেওয়াল হাতড়ে আমার মশারির চারিদিকে
ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর তার ঘন ঘন নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সে যেন কি একটা খুঁজছে, পাচ্ছে না, এবং আরো তীব্র বেগে সারা ঘরময় প্রদক্ষিণ করছে। বুঝতে পারলাম ঘুম না আসার জন্য আমার মাথা গরম হয়ে গেছে। এসবই আমার গরম মাথার কল্পনা, এবং আমারই মাথার মধ্যে বোঁ বোঁ করে যে রক্ত ছুটছে, এটা তারই দ্রুত পদশব্দের মতো শোনাচ্ছে। কিন্তু তবু গা ছমছম করতে লাগলো। জোর করে এই অকারণ ভয় ভাঙানোর জন্য বলে উঠলাম, কে কে ওখানে? পায়ের আওয়াজ আমার মশারির কাছে এসে থেমে গেল, এবং একটা উত্তর শুনতে পেলাম। আমি। আমার সেই কঙ্কালটা কোথায় গেছে তাই খুঁজতে এসেছি। আমি ভাবলাম, নিজের কাল্পনিক সৃষ্টির কাছে ভয় দেখানো কিছু নয়। পাশবালিশটা সবলে আঁকড়ে ধরে চিরপরিচিতের মতো অতি সহজ সুরে বললাম, এই দুপুর রাতে বেশ কাজটি বার করেছ। তা সে কঙ্কাল নিয়ে তুমি এখন কি করবে শুনি? অন্ধকারে মশারির অত্যন্ত কাছ থেকে উত্তর এলো, বলো কি, আমার বুকের হাড় যে তার মধ্যে ছিল, আমার ২৬ বছরের যৌবন যে তার চারদিকে বিকশিত হয়েছিল, একবার দেখতে ইচ্ছে করে না? আমি তক্ষুনি বললাম, হ্যাঁ, কথাটা ঠিক। তা তুমি খোঁজ করোগে যাও, আমি একটু ঘুমোবার চেষ্টা করি। সে বলল, তুমি একলা আছো বুঝি? তবে একটু বসি, একটু গল্প করা যাক। ৩৫ বছর আগে আমিও মানুষের কাছে বসে মানুষের সঙ্গে গল্প করতাম, কিন্তু এই ৩৫টা বছর আমি কেবল শ্মশানের হাওয়ায় হু হু শব্দ করে বেরিয়েছি। আজ তোমার কাছে বসে আর একবার মানুষের মতো করে গল্প করি। অনুভব করলাম আমার মশারির কাছে কে একজন বসল। নিরুপায় দেখে আমি বেশ একটু উৎসাহের সাথে বললাম, হ্যাঁ, সেই ভালো। যাতে মন বেশ প্রফুল্ল হয়ে ওঠে এমন একটা কিছু গল্প বলো তো শুনি। সে বলল, সবচেয়ে মজার কথা যদি শুনতে চাও তো আমার জীবনের কথা বলি। গির্জার ঘড়িতে ঢং ঢং করে 2টো বাজল। যখন মানুষ ছিলাম এবং ছোট ছিলাম, তখন একজনকে জমের মতো ভয় পেতাম। তিনি আমার স্বামী। মাছকে বড়শি দিয়ে ধরলে তার যেমন মনে হয়, আমারও ঠিক সেই রকম মনে হতো। অর্থাৎ কোনো এক সম্পূর্ণ অপরিচিত জীব যেন বড়শিতে গেঁথে আমাকে আমার স্নিগ্ধ গভীর জন্মজলাশয় থেকে টান মেরে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। কিছুতেই তার হাত থেকে পরিত্রাণ নেই। বিয়ের 2 মাস পরেই আমার স্বামীর মৃত্যু হলো, এবং আমার আত্মীয় স্বজনেরা আমার হয়ে অনেক দুঃখ প্রকাশ করলেন। আমার শ্বশুর অনেকগুলি লক্ষণ মিলিয়ে দেখে শাশুড়িকে বললেন, শাস্ত্রী যাকে বলে বিষকন্যা, এ মেয়েটি তাই। সে কথা আমার স্পষ্ট মনে আছে। শুনছ, কেমন লাগছে? আমি বললাম, বেশ, গল্পের আরম্ভটি বেশ মজার।
তবে শোনো, আনন্দে বাপের বাড়ি ফিরে এলাম। ক্রমে আমার বয়স বাড়তে লাগলো। লোকে আমার কাছে লুকোবার চেষ্টা করত, কিন্তু আমি নিজে বেশ জানতাম আমার মতো এমন রূপসী যেখানে সেখানে পাওয়া যায় না। তোমার কি মনে হয়? খুব সম্ভব, কিন্তু আমি তো তোমাকে কখনো দেখিনি। দেখনি? কেন? আমার সেই কঙ্কালটা? আমি ঠাট্টা করছি। তোমার কাছে কি করে প্রমাণ করব? সেই দুটো ফাঁকা গর্তের মধ্যে বড় বড় টানা দুটো কালো চোখ ছিল, এবং লাল ঠোঁটের উপরে যে হালকা হাসিটুকু মাখানো ছিল, এখনকার রাগটাকহীন দাঁতের শাড়ির ভয়ানক হাসির সাথে তার কোনো তুলনাই হয় না। এবং সেই কখানা লম্বা শুষ্ক হাড়ের উপর এত লালিত্য, এত লাবণ্য, যৌবনের এত কঠিন কোমল নিটোল পরিপূর্ণতা প্রতিদিন ফুটে উঠছিল। তোমাকে তা বলতে গেলে হাসিও পায় এবং রাগও হয়। আমার সেই শরীর থেকে যে হাড়ের বিদ্যা শেখানো যেতে পারে, তা তখনকার বড় বড় ডাক্তারেরাও বিশ্বাস করত না। আমি জানি একজন ডাক্তার তার কোনো বিশেষ বন্ধুর কাছে আমাকে কনক চাপা বলেছিলেন। তার মানে এই পৃথিবীর আর সকল মানুষই হাড়ের বিদ্যা এবং শরীর তত্ত্বের দৃষ্টান্ত ছিল। কেবল আমি সৌন্দর্যরূপী ফুলের মতো ছিলাম। কনক ছাপার মধ্যে কি একটা কঙ্কাল আছে? আমি যখন চলতাম তখন নিজেই বুঝতে পারতাম যে এক টুকরো হিরে নড়লে তার চারদিক থেকে যেমন আলো ঝলমল করে ওঠে, আমার শরীরের প্রত্যেক গতিতে তেমনি সৌন্দর্যের ভঙ্গি নানা স্বাভাবিক ঢেউয়ের মতন চারিদিকে আছড়ে পড়ত। আমি মাঝে মাঝে অনেকক্ষণ ধরে নিজের হাত দুটো নিজেই দেখতাম। পৃথিবীর সমস্ত উদ্ধত পৌরুষের মুখে রাশ টেনে মিষ্টি করে বাগিয়ে ধরতে পারে এমন দুটো হাত। কিন্তু আমার সেই নির্লজ্জ নিরাভরণ বুড়িয়ে যাওয়া কঙ্কাল তোমার কাছে আমার নামে মিথ্যে সাক্ষী দিয়েছে। আমি তখন নিরুপায়, নিরুত্তর ছিলাম। এই জন্য পৃথিবীর সবার থেকে তোমার উপর আমার বেশি রাগ। ইচ্ছে করে আমার সেই 16 বছরের জীবন্ত যৌবন তাপে উত্তপ্ত রূপখানি একবার তোমার চোখের সামনে এনে দাঁড় করাই, বহুকালের মতো তোমার 2 চোখের ঘুম ছুটিয়ে দিই, তোমার হাড়ের বিদ্যাকে অস্থির করে দেশ ছাড়া করি। আমি বললাম, তোমার গা যদি থাকতো তো সেই গা ছুঁয়ে বলতাম, সেই বিদ্যার লেশমাত্র আমার মাথায় নেই। আর তোমার সেই ভুবন ভোলানো পূর্ণ যৌবনের রূপ রাতের অন্ধকারের ওপরে জল করে ফুটে উঠেছে। তোমাকে এর থেকে বেশি কিছু বলতে হবে না। আমার কেউ বন্ধু ছিল না। দাদা প্রতিজ্ঞা করেছিলেন বিয়ে করবেন না। বাড়িতে আমি একা, বাগানের গাছতলায় আমি একা বসে ভাবতাম সমস্ত পৃথিবী আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা আমাকে দেখছে। বাতাস ছল করে বারবার দীর্ঘ নিঃশ্বাসে আমার পাশ দিয়ে চলে যাচ্ছে, এবং যে ঘাসের উপর পা দুটো মেলে বসে আছি তার যদি জ্ঞান থাকতো তাহলে সে আরেকবার অজ্ঞান হয়ে যেত।
পৃথিবীর সমস্ত যুবক পুরুষ ওই ঘাসের মতো দল বেঁধে চুপ করে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আমি এইরকমই ভাবতাম। মনে অকারণে কেমন ব্যথা অনুভব হতো। দাদার বন্ধু শশী শেখর যখন মেডিকেল কলেজ থেকে পাশ করলেন, তখন তিনিই আমাদের বাড়ির ডাক্তার হলেন। আমি তাকে আড়াল থেকে অনেকবার দেখেছি। দাদা অত্যন্ত অদ্ভুত লোক ছিলেন। পৃথিবীটাকে যেন ভালো করে চোখ মেলে দেখতেন না। সংসারটা যেন তার পক্ষে যথেষ্ট ফাঁকা নয়, এই জন্য সরে সরে একেবারে প্রান্তে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাঁর বন্ধুর মধ্যে ওই এক শশী শেখর। এই জন্য বাইরের ছেলেদের মধ্যে আমি ওই শশী শেখরকেই দেখতাম। এবং যখন আমি সন্ধেবেলায় ফুল গাছের তলায় রানীর মতো আসন গ্রহণ করতাম, তখন পৃথিবীর সমস্ত পুরুষ জাতি শশী শেখরের মূর্তি ধরে আমার পা ধরত। শুনছ, কি মনে হচ্ছে? আমি নিঃশ্বাস ফেলে বললাম, মনে হচ্ছে শশী শেখর হয়ে জন্মালে বেশ হতো। আগে সবটা শোনো। এক বর্ষার দিনে আমার জ্বর হয়েছে। ডাক্তার দেখতে এসেছেন। সেই প্রথম দেখা। আমি জানলার দিকে মুখ করেছিলাম। সন্ধ্যার লাল আভাটা পড়ে রুগ্ন মুখের বিবর্ণতা যাতে দূর হয়। ডাক্তার যখন ঘরে ঢুকেই আমার মুখের দিকে একবার চাইলেন, তখন আমি মনে মনে ডাক্তার হয়ে কল্পনায় নিজের মুখের দিকে চাইলাম। সেই সন্ধ্যাবেলায় নরম বালিশের উপর একটি ফুলের মতো নরম মুখ, অসংযমিত কোকড়া চুল কপালের উপর এসে পড়েছে এবং লজ্জায় বড় বড় চোখের পাতা যেন ছায়া ফেলছে কপলের উপর। ডাক্তার নম্র গলায় দাদাকে বললেন, একবার হাতটা দেখতে হবে। আমি চাদরের ভিতর থেকে ক্লান্ত সুন্দর গোল হাতখানা বের করে দিলাম। একবার হাতের দিকে চেয়ে দেখলাম, ইস, যদি নীল কাঁচের চুড়ি পরতে পারতাম তো বেশ মানাতো। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে দেখতে ডাক্তারের এত ইতস্তত ভাব এর আগে কখনো দেখিনি। অত্যন্ত অসংলগ্নভাবে কাঁপা কাঁপা হাতে নাড়ি দেখলেন। তিনি আমার জ্বরের উত্তাপ বুঝলেন। আমিও তার ভেতরের নাড়ি কেমনভাবে চলছে তার কিছুটা আভাস পেলাম। বিশ্বাস হচ্ছে না? আমি বললাম, অবিশ্বাসের কোনো কারণ দেখছি না। মানুষের নাড়ি তো আর সকল সময় সমানভাবে চলে না। ধীরে ধীরে আরও 2-4 বার রোগে পড়া ও আরোগ্য হওয়ার পর দেখলাম, আমার সেই সন্ধ্যাবেলার চিন্তা ভাবনায় পৃথিবীর কোটি কোটি পুরুষ সংখ্যা কমতে কমতে মাত্র একটিতে এসে ঠেকল। আমার পৃথিবী প্রায় জনশূন্য হয়ে এলো। জগতে কেবল একটি ডাক্তার এবং একটি রোগী অবশিষ্ট রইল। আমি লুকিয়ে সন্ধ্যাবেলায় একটি বাসন্তী রঙের কাপড় পরতাম। ভালো করে খোঁপা বেঁধে মাথায় একগাছা বেলফুলের মালা জড়াতাম। একটি আয়না হাতে নিয়ে বাগানে গিয়ে বসতাম। নিজেকে দেখে তো আর পরিতৃপ্তি হতো না, সত্যিই হতো না। কেননা আমি তো আর নিজেকে দেখতাম না। আমি তখন একলা বসে দুজন হতাম। আমি তখন ডাক্তার হয়ে নিজেকে দেখতাম, মুগ্ধ হতাম, ভালোবাসতাম এবং আদর করতাম।
অথচ প্রাণের ভিতর একটা দীর্ঘ নিঃশ্বাস সন্ধ্যের হাওয়ার মতো হু হু করে উঠত। সেই থেকে আমি আর একলা ছিলাম না। যখন হাঁটতাম, চোখ নামিয়ে দেখতাম পায়ের আঙুলগুলো পৃথিবীর উপরে কেমন করে পড়ছে, এবং ভাবতাম এই পদক্ষেপ আমাদের সদ্য পাশ করা ডাক্তারের কেমন লাগে। দুপুরবেলা জানালার বাইরে ঝাঁঝা করত, কোথাও সারা শব্দ নেই। মাঝে মাঝে এক একটা চিল অনেক দূর আকাশে শব্দ করে উড়ে যেত, এবং আমাদের বাগানের দেওয়ালের বাইরে খেলনাওয়ালা সুর ধরে চাই, খেলনা চাই, চুড়ি চাই করে ডেকে যেত। আমি একখানা ধবধবে চাদর পেতে নিজের হাতে বিছানা করে শুতাম। একটা অনাবৃত হাত নরম বিছানার উপরে যেন অনাদরে মেলে দিয়ে ভাবতাম, এই হাতখানা এমনি ভঙ্গিতে কে যেন দেখতে পেল, কে যেন দুটো হাত দিয়ে তুলে নিল, কে যেন এই হাতের উপরে একটি চুমু রেখে দিয়ে আবার ধীরে ধীরে ফিরে যাচ্ছে। মনে করো এইখানেই গল্পটা যদি শেষ হয়, তাহলে কেমন হয়? মন্দ হয় না, একটু অসম্পূর্ণ থাকে বটে, কিন্তু সেটুকু নিজের মনে সম্পূর্ণ করতে করতে দিব্যি বাকি রাতটুকু কেটে যায়। কিন্তু তাহলে গল্পটা যে বড় গম্ভীর হয়ে যায়, এর মজাটুকু থাকে কোথায়? এর ভেতরের কঙ্কালটা তার সমস্ত দাঁত কটা মেলে দেখা দেয় কই? তারপরে শোনো, একটুখানি পসার হতেই আমাদের বাড়ির একতলায় ডাক্তার তার ডাক্তারখানা খুললেন। আমি তখন তাকে মাঝে মাঝে হাসতে হাসতে ওষুধের কথা, বিষের কথা, কি করলে মানুষ সহজে মরে, এই সকল কথা জিজ্ঞেস করতাম। ডাক্তারির কথায় ডাক্তারের মুখ খুলত। শুনে শুনে মৃত্যু যেন পরিচিত ঘরের লোকের মতো হয়ে গেল। ভালোবাসা এবং মৃত্যু, এই দুটোকেই পৃথিবীময় দেখলাম। আমার গল্প প্রায় শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। আমি মৃদুস্বরে বললাম, রাতও প্রায় শেষ হয়ে এলো। কিছুদিন ধরে দেখলাম ডাক্তারবাবু বড় অন্যমনস্ক, এবং আমার কাছে যেন ভারী অপ্রতিভ। একদিন দেখলাম তিনি বেশ কিছুটা সেজেগুজেই দাদার কাছে তার জুড়ি গাড়ি ধার করলেন, রাতে হয়তো কোথায় যাবেন। আমি আর থাকতে পারলাম না, দাদার কাছে গিয়ে নানা কথার পর জিজ্ঞেস করলাম, হ্যাঁ দাদা, ডাক্তারবাবু আজ জুড়ি গাড়ি নিয়ে কোথায় যাচ্ছেন? সংক্ষেপে দাদা বললেন, মরতে। আমি বললাম, আহা, সত্যি করে বলো না। তিনি আগের অপেক্ষা কিছুটা খোলসা করে বললেন, বিয়ে করতে। আমি বললাম, সত্যি নাকি? বলে অনেক হাসতে লাগলাম। অল্প অল্প শুনলাম এই বিয়েতে ডাক্তার 12,000 টাকা পাবেন। কিন্তু আমার কাছে এ খবর লুকিয়ে আমাকে অপমান করার তাৎপর্য কি? আমি কি তাঁর পায়ে ধরে বলেছিলাম এমন কাজ করলে আমি বুক ফেটে মরব? পুরুষদের বিশ্বাস করার জো নেই। পৃথিবীতে আমি একটি মাত্র পুরুষ দেখেছি, এবং এক মুহূর্তে সমস্ত জ্ঞান লাভ করেছি। ডাক্তার রোগী দেখে সন্ধ্যের আগে ঘরে আসলে
আমি প্রচুর পরিমাণে হাসতে হাসতে বললাম, কি ডাক্তার মশাই, আজ নাকি আপনার বিয়ে? আমার আনন্দ দেখে ডাক্তার যে কেবল অবাক হলেন তা নয়, ভারী গম্ভীর হয়ে গেলেন। জিজ্ঞেস করলাম, বাজনা বাদ্যি কিছু নেই যে? শুনে তিনি একটু নিঃশ্বাস ফেলে বললেন, বিয়ে ব্যাপারটা কি এতই আনন্দের? শুনে আমি হেসে অস্থির হয়ে গেলাম। এমন কথা তো কখনো শুনিনি। আমি বললাম, সেটা হবে না, বাজনা চাই, আলো চাই। দাদাকে এমন ব্যস্ত করে তুললাম যে দাদা তখনই রীতিমতো উৎসবের আয়োজনে লেগে পড়লেন। আমি কেবলই গল্প করতে লাগলাম। বউ ঘরে আসলে কি হবে, কি করব, জিজ্ঞেস করলাম, আচ্ছা ডাক্তার মশাই, তখনও কি আপনি রোগীর নাড়ি টিপে বেড়াবেন? যদিও মানুষের, বিশেষত পুরুষের মনটা দেখা যায় না, তবু আমি শপথ করে বলতে পারি কথাগুলো ডাক্তারের বুকে শেলের মতো বেজেছিল। অনেক রাতে লগ্ন। সন্ধ্যাবেলায় ডাক্তার ছাদের উপর বসে দাদার সাথে দু এক পাত্র মদ খাচ্ছিলেন। দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। ক্রমে আকাশে চাঁদ উঠল। আমি হাসতে হাসতে এসে বললাম, ডাক্তার মশাই, ভুলে গেলেন নাকি যাত্রার যে সময় হয়েছে? এইখানে একটা সামান্য কথা বলা দরকার। ইতিমধ্যে আমি লুকিয়ে ডাক্তারখানায় গিয়ে খানিকটা গুঁড়ো জোগাড় করে এনেছিলাম এবং সেই গুঁড়োর কিছুটা অংশ আমার সুবিধা মতো ডাক্তারের অজান্তে তার গ্লাসে মিশিয়ে দিয়েছিলাম। কোন গুঁড়ো খেলে মানুষ মরে ডাক্তারের কাছে শিখেছিলাম। ডাক্তার এক চুমুকে গ্লাসটি শেষ করে খানিকটা গদগদ কণ্ঠে আমার মুখের দিকে মর্মান্তিকভাবে তাকিয়ে বললেন, তবে চললাম। বাঁশি বাজতে লাগলো। আমি একটি বেনারসি শাড়ি পরলাম। যতগুলো গয়না সিন্ধুকে তোলা ছিল সবগুলো বের করে পরলাম। সিঁথিতে বড় করে সিঁদুর দিলাম। আমার সেই বকুল তলায় বিছানা পাতলাম। বড় সুন্দর রাত, ফুটফুটে জ্যোৎস্না, সুপ্ত জগতের ক্লান্তি হরণ করে দক্ষিণা বাতাস বইছে। জুঁই আর বেল ফুলের গন্ধে সমস্ত বাগানটা ভরে আছে। বাঁশির শব্দ যখন ক্রমে দূরে চলে গেল, জ্যোৎস্না যখন অন্ধকার হয়ে এলো, এই গাছের পাতা, আকাশ এবং আজন্মকালের ঘরদোর নিয়ে পৃথিবী যখন আমার চারিদিকে মায়ার মতন মিলিয়ে যেতে লাগলো, তখন আমি চোখ বুজে হাসলাম। ইচ্ছে ছিল যখন লোকে এসে আমাকে দেখবে, তখন এই হাসিটুকু যেন রঙিন নেশার মতো আমার ঠোঁটের কাছে লেগে থাকে। ইচ্ছে ছিল যখন আমার অনন্ত রাতের বাসর ঘরে ধীরে ধীরে ঢুকবো, তখন এই হাসিটুকু মুখে করে নিয়ে যাব। কোথায় বাসর ঘর, কোথায় আমার সেই বিয়ের সাজ? নিজের ভিতর থেকে একটা খটখট শব্দে জেগে দেখলাম আমাকে নিয়ে তিনটি ছেলে হাড়ের বিদ্যা শিখছে। বুকের যেখানে সুখ দুঃখ ধুক ধুক করত,
এবং যৌবনের পাপড়ি প্রত্যেক দিন একটা একটা করে ফুটে উঠত। সেখানে বেদ ঠেকিয়ে কোন হাড়ের কি নাম মাস্টার শেখাচ্ছে। আর সেই যে শেষ হাসিটুকু ঠোঁটের কাছে ফুটিয়ে তুলেছিলাম, তার কোনো চিহ্ন দেখতে পেয়েছিলে কি? গল্পটা কেমন লাগলো? আমি বললাম, গল্পটি তো বেশ মজার। এমন সময় প্রথম কাক ডাকলো। জিজ্ঞাসা করলাম, এখনো আছো কি? কোনো উত্তর পেলাম না। ঘরের মধ্যে ভোরের প্রথম আলো প্রবেশ করলো। আজ শুনলেন কঙ্কাল, রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প পাঠে অনির্বাণ, গল্পের সূত্রধার তমজিতা পাত্র, শশী শেখর, ঋষভ, দাদা, শুভ এবং কঙ্কালের চরিত্রে গার্গী ঘোষ। পোস্টার ভাবনায় গার্গী ঘোষ এবং শুভ। পোস্টার ডিজাইন তমজিতা পাত্র এবং শুভজিৎ রায়। টেকনিক্যাল হেড শুভজিৎ রায়। শব্দগ্রহণ এবং ধ্বনি পরিকল্পনা শুভ। কন্টেন্ট হেড ঋষভ। অডিও নাট্যরূপ এবং সমগ্র পরিচালনায় অনির্বাণ এবং গল্পের আড্ডা টিম। শেষ হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কঙ্কাল। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং গল্পের আড্ডায় আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের আড্ডা অরিজিনালস ইউটিউব চ্যানেলটি। হ্যাপি লিসনিং।